আচ্ছা, আজকে আপনাদের 39তম ক্লাস। আজকে আমি বেসিক কম্পিউটার দেখাবো। আপনারা কি সবাই হচ্ছে টাইপিং পারেন? না দেখে লিখতে পারেন? কিবোর্ডের দিকে না দেখে আপনি পারেন? আচ্ছা, আপনারা পারেন? যাক, সবাই পারে। অয়ন ভাই পারেন না মনে হয় নাকি? আচ্ছা, তাহলে সবাই পারে না দেখে লিখতে। তাহলে আর ওইটা দেখেন, তাই না? বাংলা বাংলা হয়তো দেখে শিখছে, কি বলে এটার অভ্র, কিন্তু বিজয় কিবোর্ড শেখা সময় লাগে। বিজয়তে কিবোর্ডে যেরকম লেখা থাকে না অক্ষর ক খ, ওইভাবে লিখতে হয়। যাই, আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা বেসিক কম্পিউটার রিলেটেড কিছু বিষয় ক্লিয়ার করি। দেখেন আপনাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন পড়বে, এখন অনেক ফোল্ডার ম্যানেজ করার দরকার হবে। ফোল্ডার আমি মনে করি আপনারা যখন কাজ করবেন, একটা ক্লায়েন্টের হোক বা বিভিন্ন কাজ, আমি মনে করি এই ডেস্কটপের পরে ফেলে রেখে কাজটা করবেন। ডেস্কটপের ওপর ফেলে রেখে কাজটা করে ওইটা এবার পার্মানেন্টভাবে সংরক্ষণ করার জন্য একটা পার্টিশনে নিয়ে যেয়ে সেভ করবেন, মানে কাট করে ওখানে যে পেস্ট করবেন। দেখেন এখান থেকে আমি ডকুমেন্টের ভিতরে যে বায়ার প্রজেক্ট নামে রেখেছি। আপনারা এগুলো সবাই বোঝেন তো সব কিছু? আচ্ছা, তারপরেও আমি একটু বোঝাই। আমরা এটা আছে ফাইল এক্সপ্লোরারে। এখানে আসার পরে ডেস্কটপ আমাদের ওয়ালপেপার। ডাউনলোড কোন জায়গায়, এটা আমরা যদি ব্রাউজার থেকে কিছু ডাউনলোড করি সেটা এখানে পাওয়া যাবে। এরপরে আসছে ডকুমেন্ট। আচ্ছা, এটা একটা স্লট, যাই হোক এটার কুইক অ্যাক্সেস, তো কুইক অ্যাক্সেস এই জায়গা থেকে কুইক অ্যাক্সেস মানে রিসেন্টলি যেই জায়গায় আমি ঢুকেছি ওইগুলো এখানে দেখায়। আচ্ছা, এই জায়গা থেকে যদি শুরু করা যায়, দিস পিসির পরে এই যে 3D অবজেক্ট, এটা এর ভিতরে আপনারা গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করবেন না। 3D অবজেক্ট, ডেস্কটপ আছে ওয়ালপেপার, এখানেও সংরক্ষণ করবেন না, কিন্তু আপাতত রেখে দিয়ে কাজটা করে তারপরে অন্য জায়গায় শিফট করে ফেলবেন। এরপর আসছে ডকুমেন্ট। ডকুমেন্টে দেখেন আমার ক্লাস রেকর্ড যে ভিডিওগুলো আমরা করি না, ওইগুলোর ড্রাফট হিসেবে এখানে জমা হয়। তো আমি এখান থেকে আজকে কয় তারিখ? আজকে 19 তারিখ, আজকের রেকর্ড এখনও শুরু হয়নি, এগুলো আমি ধরে ডিলিট করে ফেলছি। এগুলো অনেক, তো এই জন্য পারমানেন্টলি ডিলিট একবারে করতে বলছে, তো করে ফেললাম। এগুলো আমি যে ক্যামতাসিয়াতে ভিডিও রেকর্ড করছি ওইগুলো কিন্তু এই ডকুমেন্টে সেভ হয়। আচ্ছা, এই জায়গা থেকে এই যে 3D অবজেক্ট, এই ডেস্কটপ ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও, এইগুলো কিন্তু আমাদের সি ড্রাইভের জায়গা দখল করে। আশা করি এটা আমি আগেও ক্লিয়ার করেছি। সি ড্রাইভ কি? এই যে লোকাল ডিস্ক সি। অয়ন ভাই দরজাটা দিয়ে দেন দিন, ওই পাপোশটা একটু সরাই ফেলবেন। হ্যাঁ, তো ওই শব্দ আসতে খুব বিরক্তিকর। আচ্ছা, দেখেন এই জায়গা থেকে এই ভিডিও পর্যন্ত, এই পিকচার, ভিডিও, মিউজিক, এইগুলো সব সি ড্রাইভে জায়গা দখল করে। দেখেন আমাদের কম্পিউটারে উইন্ডোজ যে কোনো দিন ক্র্যাশ করে যেতে পারে। আপনার প্রয়োজনীয় ফাইলগুলো যখন আপনি হারিয়ে ফেলবেন তখন খুব অসহায় লাগে। আমার এতদিনকে সাজানো সব ফাইলগুলো হঠাৎ করে গায়েব, মানে গায়েব বলতে যখন উইন্ডোজ দেওয়া হয় তখন এই কাহিনী ঘটে। আসেন সৌরভ ভাই, বসেন এক জায়গায়। এই ভাই আমাদের 5ম ব্যাচের স্টুডেন্ট। freelancer.com-এ ওনার প্রায় $300 মতো আর্নিং ছিল নাকি, $250-300। অ্যাকাউন্ট ব্যান করে ফেলেছে, মানে যাই হোক ব্যাপার না, এবার ট্রাই করা হবে। হ্যাঁ, যাই হোক অভিজ্ঞ মানুষ আপনাদের ভিতর বলা যায়। আচ্ছা, এখন অ্যাকাউন্ট আগে ভেরিফাই করে নেওয়া, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমরা এই বিষয়ে আপনার থেকে পরামর্শ নেব, যেহেতু আপনি এটা ভেরিফাই করেছেন। আচ্ছা, এবার দেখেন আমাদের সি ড্রাইভের ভিতরে এই যে আপনি গতকাল আপনি আপনার ফাইলগুলো সেভ করেছেন কোথায় জানেন? সব সি ড্রাইভের ভিতরে। তো এর ভিতরে সেভ করলে তো আপনি কখনো খুঁজে পাবেন না। সেভ করার সময় বাম পাশে ডেস্কটপে সিলেক্ট করে তারপরে সেভ করবেন। আচ্ছা, তারপরে এন্টারটেনমেন্ট নামে এটা আমি একটা জাস্ট স্লট করেছি। আপনাদের এটা থাকতেও, মানে না থাকার সম্ভাবনাই বেশি। আপনাদের এখানে হয়তো 2টা কি 3টা স্লট থাকতে পারে। 2টা আছে, তাই না? তো এই সি ড্রাইভের ভিতরে আপনি কখনো ফাইল রাখার চেষ্টা করবেন না, এখানে সংরক্ষণ করবেন না। আপনারা এই যে উইন্ডো আইকন দেওয়া থাকে এর ভিতরে গুরুত্বপূর্ণ ফাইল সেভ করবেন না। এর ভিতরে সেকেন্ডারি
বা থার্ড ফোর্থ এইসব পার্টিশনে ফাইল সুন্দর করে ফোল্ডার করে আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো এই দেখেন সফটওয়্যার নামে একটা ফোল্ডার স্লট করে ওর ভিতরে আমি এগুলো রেখেছি। আচ্ছা, এরপর হ্যাঁ এই জায়গা ফোল্ডার, এটা একটু জটিল প্রসেস, এর জন্য আলাদা সফটওয়্যার ব্যবহার করলে সহজ হয়। আর যদি বলি কঠিন প্রসেস, সেটা হচ্ছে আচ্ছা এখানে না, এখানেই যাই। এখানে আসার পরে এরপরে ধরেন রাইট বাটন ক্লিক করে এই দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। আচ্ছা প্রপার্টিস না, সরি, এরপরে যেতে হবে ডিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা ম্যানেজে যাই, হ্যাঁ এই যে ম্যানেজে যেতে হবে। দেখেন খেয়াল করেন, এই দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যে এখানে এই যে ডিস্ক ম্যানেজমেন্টে যে এই যে এখানে আমার সি ড্রাইভ আছে 145 জিবি, তারপরে এটা আনলোকেটেড 5 জিবি আমার, এটা আমি কোনো জায়গায় লোকেট করিনি। তারপরে এটা চাইলে আমি এর সাথে মার্জ করে ফেলতে পারি। তো এখানে একটু সমস্যা হয়, হ্যাঁ এই ধরেন এর সাথে এর মার্জ হবে, কিন্তু এর সাথে এর মার্জ হতে চায় না, এরকম বিভিন্ন বিষয় ঝামেলায় পড়তে হয়। কিন্তু এইসব ঝামেলা থেকে বাঁচতে কিছু সফটওয়্যার আছে, ওইগুলো ব্যবহার করলে ভালো হয়। তারপরেও ডিফল্টভাবে এইভাবেও কাজ করা যায়। এটা ধরেন রাইট বাটন ক্লিক করে প্রথমে আমি যদি শ্রিঙ্ক ভলিউম দিই, তাহলে এখানে যদি অর্ধেক জায়গা ফাঁকা থাকে, কিছু জায়গা ফাঁকা থাকে, আমি ওখান থেকে কিছু জায়গা আনলোকেটেড করে ফেলতে পারবো, এরকম কালো করে ফেলতে পারবো। আনলোকেটেড হওয়ার পরে এরকম হবে, হ্যাঁ শ্রিঙ্ক ভলিউম করে কিছু জায়গা ফাঁকা যখন করবো আনলোকেটেড এরকম কালো হয়ে থাকবে। এরপর এর উপর রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউম দিলে ওইটা একটা নতুন পার্টিশন হিসেবে সেভ হবে। তো এর হচ্ছে করার বিষয়। আর এইসব বিষয়ে আগে ভিডিও দেখে নিয়েন। আমি যে প্রসেসটা দেখালাম এটাই প্রসেস। প্রথমে শ্রিঙ্ক ভলিউম করতে হবে, করে ধরেন এই জায়গায় আমি যদি দিস পিসিতে যাই, এই যে এন্টারটেনমেন্টে অর্ধেকের বেশি জায়গা ফাঁকা রয়েছে, তো ফ্রি আছে 54 জিবি। আমি এখান থেকে ধরেন 40 জিবি জায়গা আনলোকেটেড করে ফেললাম। এবার ওই 40 জিবি ওরকম কালো হয়ে যাবে, ওই যে একটু আগে যেটা দেখালাম, ওটার উপর রাইট বাটন ক্লিক করে নিউ ভলিউম করে ফেললে নতুন শুরু হয়ে যাবে। আচ্ছা, এরপর ধরেন আপনি এখানে আসলেন, পার্টিশনটা এইভাবে না দেখে আপনি এই দিস পিসির উপর ক্লিক করলে এইভাবে দেখতে পারবেন। এখানে দেখেন এই সি ড্রাইভের এই পার্টিশনগুলো এরকম দেখা যাচ্ছে, আর এখানে এইভাবে দেখা যাচ্ছে। এবং এখানে এই যে 54 জিবি ফ্রি আছে, 96 জিবির ভিতরে 54 জিবি ফ্রি আছে, এটা দেখাচ্ছে। আবার এই যে প্রথমে যেটা লেখা থাকে 25 জিবি ফ্রি, মানে 49-এর ভিতরে 25 জিবি ফ্রি আছে, এটা বোঝাচ্ছে। তো এর ভিতরে আমি ধরেন ঢুকলাম, এই যে ডকুমেন্টের ভিতরে ঢোকার পরে এখানে ফোল্ডারগুলো এইভাবে আছে। আপনি চাইলে এইভাবে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা এই জায়গায় ক্লিক করে নিউ ফোল্ডার তৈরি করতে পারেন। এই জায়গায় ক্লিক করলে এই যে নিউ ফোল্ডার তৈরি আছে, এবং এটা চাইলে একটা নামও দেওয়া যায়। আচ্ছা, এরপর এইগুলো চাইলে আপনি দেখা যাচ্ছে এগুলো এরকম লিস্ট আকারে না দেখে আপনি চাচ্ছেন যে রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে লার্জ আইকনে দেখবেন। এই দেখেন এক্সট্রা লার্জ আইকন, তারপরে ভিউ থেকে যে জাস্ট লার্জ আইকন। এরপরে এটা রাইট বাটন ক্লিক করে আপনি যদি লিস্ট আকারে দেখতে পছন্দ করেন তো এইভাবেও রাখতে পারেন। এই হচ্ছে ফোল্ডারের বিষয় দিয়ে। এবার কোনো একটা ফোল্ডার আপনি ডেস্কটপে করলেন, ধরেন একটা কন্টেস্ট করলেন, সেটা আপনি এই ডেস্কটপের পরে ফেলে রেখে কাজটা করার পরে অনেকগুলো ফাইল হয়ে গিয়েছে, এআই ফাইল, জেপিজি ফাইল, পিএনজি ফাইল। আপনি চাচ্ছেন যে এই ফাইলগুলো আপনি সেভ করে রেখে দিবেন, সেভ করে রাখবেন। তো কিভাবে সেভ করবেন, ধরেন এরকম, আচ্ছা এটা আমি ডিলিট করে দিচ্ছি, Ctrl+Shift+N দিলে এই নতুন ফোল্ডার ক্রিয়েট হয়। ধরেন আমি বায়ারের নাম অনুযায়ী আমি ফোল্ডার সেভ করে রাখতে পারি। বায়ারের নাম মনে হয় না পাওয়া যায় freelancer.com-এ। এখানে আপনি যেটা করতে পারেন টাইটেল দিয়ে সেভ করতে পারেন, মানে আপনি যে কন্টেস্টটা করলেন ওই কন্টেস্টের লোগোর নামও দিয়ে সেভ করে রাখতে পারেন, অথবা ওই কন্টেস্টের একটা টাইটেল থাকে, ওই টাইটেল নামটা কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে এই জায়গায় ওই নামটা দেবেন, ঠিক আছে, ওই নামটা দেবেন। তো আমি এখানে কন্টেস্ট লিখছি। আচ্ছা, এটা করার প্রয়োজনীয়তা কি,
এটা করার প্রয়োজনীয়তা হচ্ছে আপনার ওই বায়ার দেখা যাচ্ছে 1 মাস পরেও এসে আপনার রিভিউ ঘোষণা করতে পারে। অনেক বায়ার হচ্ছে অ্যাক্টিভ থাকে, কন্টেস্টটা করে ও ডিসিশন নিতে পারে না, দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আমি কাকে থেকে কাকে উইন করাবো। তো একটু সময় নেয়, মানে বিভিন্ন ব্যস্ততার ভিতরে তো ওরা সময় পার করে। তো দেখা যাচ্ছে 15 দিন 1 মাস পরে যে আপনাকে দেখা যাচ্ছে মেসেজ দিল যে কাজটা তো তোমারটা পছন্দ হয়েছে, তোমাকে আমি উইন ঘোষণা করবো। এদিকে আপনি ওর ফাইল আপনি খুঁজেই পাচ্ছেন না, তাইলে কি হবে? আর তাছাড়া আরেকটা কারণেও এটা আপনার সংরক্ষণ করার দরকার আছে, সেটা হচ্ছে আপনি সোর্স ফাইলের মানে আমাদের লোগোর দেখা যাচ্ছে আপনি ভবিষ্যতে freelancer.com-এ এই ফাইবারে হচ্ছে দিবেন, গিগ দিবেন, তখন আপনার লোগোর সংকট পড়ছে, লোগো আপনি খুঁজে পাচ্ছেন না। তখন এই কন্টেস্টের ভিতর থেকে দু একটা লোগো ভালো ভালো দিকে বের করে এআই ফাইলটা ওপেন করবেন, সোর্স ফাইল পেয়ে যাবেন। এবার ওইটা দিয়ে আপনি দেখা যাচ্ছে কন্টেস্ট করবেন। তাই কন্টেস্ট বলছি কেন, গিগ দিলেন, গিগ ইমেজ রেডি করলেন। যাই হোক, এখন এই কারণে আপনাদের এই ফাইলটা সংরক্ষণ করার প্রয়োজন আছে। এই ফাইলটা কোথায় সংরক্ষণ করবেন? ধরেন এটা এর ভিতরে আপনি এআই জেপিজি ফাইল, পিএনজি ফাইল যাই হোক সেটা এই গ্রুপের এই ফোল্ডারের ভিতরে রাখলেন। এবার এটা Ctrl+X দিবেন। X দিলে কি হবে? এখানে আর থাকবে না, এটা যেখানে যে পেস্ট করবেন সেখানে চলে যাবে। এটা আমি সিলেক্ট করে X দিলাম, কন্ট্রোল চেপে ধরে X। এবার এখান থেকে বায়ার প্রজেক্টে গেলাম। বায়ার প্রজেক্টে এসে এই যে এখানে কন্টেস্ট নামে আমার একটা ফোল্ডার করাই আছে, এখানে এসে আপনি এটা পেস্ট করে দিলেন। এই যে কন্টেস্ট 1 নামে পেস্ট হয়ে থাকে। তো আপনারা এই সেকেন্ডারি যে কোনো স্লটের ভিতরে কন্টেস্ট নামে একটা ফোল্ডার করবেন, ওর ভিতরে লোগোর নাম দিয়ে হোক বা টাইটেল দিয়ে হোক একটা ফোল্ডার করবেন, ওই ফোল্ডারের ভিতরে সকল ফাইল রেখে দিবেন। এরকম অনেকগুলো ফোল্ডার থাকবে, এতে করে আপনার খুঁজে পেতে সহজ হবে ক্লায়েন্টের কাজ। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি এটা আপনাদের চেক দিব যে আপনারা আসলে এই কাজটা করছেন কিনা। আপনারা বাসায় এটা হচ্ছে করবেন, আজকে এটা করবেন, যেই কন্টেস্টই করবেন ওটা ফোল্ডার আকারে সাজিয়ে রাখবেন। এই ফোল্ডার ম্যানেজমেন্ট করা খুব মানে একটা মানে শেখার বিষয়, বা অনেকে বোঝে না, জানে না, ফাইল আর খুঁজে পায় না, মানে কাজ করবে কিন্তু ফাইল কোথায় যে আছে কিভাবে আছে সব মানে বিজিগিষ্টি একটা অবস্থা। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা বেসিক কম্পিউটার বলতে ফোল্ডার ম্যানেজমেন্টের বিষয় দিয়ে আপনাদের বোঝালাম কীভাবে কপি কাট করে রাখবেন। এবার আরও কিছু বিষয় আপনাদের বলি। ধরেন আপনাদের কম্পিউটারে যদি স্লো মনে হয়, তাহলে যদি আপনারা চান যে আপনাদের ক্যাশগুলোকে ডিলিট করবেন, তাহলে এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যেয়ে চলে যাবেন হচ্ছে ডিভাইসের ভিতরে কি না, এখান থেকে সিস্টেমে যাই, সিস্টেম থেকে যে স্টোরেজ, সিস্টেম থেকে স্টোরেজ, এখানে দেখেন অনেক ক্যাশ ফাইল জমা হয়, অনেক জিবি জমা হয়, ওইটা আমাদের দরকার নেই। যেমন হচ্ছে যে টেম্পোরারি ফাইল আপনারা চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। এটা রিমুভ ফাইল করলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে ডেস্কটপের ফাইল ডিলিট করতে চান না, তাহলে ডেস্কটপের ফাইল ডিলিট হয়ে যাবে। এগুলো বুঝে শুনে কাজ করবেন। এই টেম্পোরারিটাই ডিলিট করতে পারেন। টেম্পোরারিটাই ডিলিট করতে পারেন, তাছাড়া কিছু না। আর আপনারা এখানে চেক ফর আপডেট দিবেন। এই যে সার্চ বারে এখানে এসে আপনাদের কম্পিউটারে যদি কোনো আপডেট চাই, তখনও কিন্তু কম্পিউটার স্লো হয়ে যায়। তো CACCK চেক ফর আপডেট লিখে এখানে সার্চ দেবেন, দেওয়ার পরে এই জায়গায় চেক ফর আপডেট দিবেন। অনেক সময় যে ইউর ডিভাইস ইজ মিসিং ইম্পর্টেন্ট সিকিউরিটি অ্যান্ড কোয়ালিটি ফিক্সড এরকম হয়ে যায়, এটা সলিউশন আনা একটু কষ্ট হয়ে যায়। এখানে যদি কোনো ফাইল মিসিং থাকে ওইটা অটোমেটিক ডিটেক্ট করে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যায়, এতে করে কম্পিউটার মোটামুটি ওকে থাকে। আচ্ছা, এখানে উইন্ডোজ 11 দিতে বলছে, ডাউনলোড এন্ড ইনস্টল দিলে কিন্তু উইন্ডোজ 11-এ শিফট হয়ে যাবে। আমার উইন্ডোজ 11 একটু আনইজি মনে হয়, 10-এ অনেক দিন ধরে কাজ করে অভ্যস্ত, তো ওটার ইন্টারফেস একটু ডিফারেন্ট।
তো ওইটা আরও অ্যাডভান্স, ওইটা আরও ভালো, কিন্তু আমি এই খুব মানে খারাপটাতেই মনে করেন অভ্যস্ত হয়ে গেছি এরকম একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, আরেকটা বিষয়, কম্পিউটার একটু স্লো কাজ করে 11 দিলে। যাদের ভালো কনফিগারেশনের কম্পিউটার, 16 GB র্যাম, তারপর হচ্ছে রাইজেন 7 বা 5, যাদের হচ্ছে কোনো মনে হয় না সমস্যা হবে, তাদের ক্ষেত্রে আপনারা 11 ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর আমাদের কি দেখানো যায়? আচ্ছা, এখানে খেয়াল করেন, রাইট বাটন ক্লিক করে যদি ডিসপ্লে সেটিংসে যান, এখান থেকে ডিসপ্লে, এখান থেকে আপনারা অ্যাপ আইকনে, যে এখানে অনেক ছোট থাকে অনেকের, আপনারা যদি মনে করেন আরেকটু বড় রাখবেন, তাহলে এখানে ক্লিক করে 125 করে দিতে পারেন, তাহলে দেখেন একটু বড় বড় থাকবে। তো আমার কাছে 100টাই রিকমেন্ডেড মনে হচ্ছে। তারপরে অ্যাডভান্স সেটিংসে যায়, এখানে ঠিক আছে, অ্যাপ আইকন এখানে বড় হয়ে যায়, এখানে যদি 125 দেন। তারপর আচ্ছা, পাওয়ার অ্যান্ড স্লিপ, এখানে আপনারা যদি ধরেন 10 মিনিট চালাচ্ছেন না, কম্পিউটারে কোনো কাজ করছেন, অটোমেটিক কম্পিউটার স্লিপ মুডে চলে যায়, কিংবা হচ্ছে মনিটরের আলো চলে যায়। এইটা ঠিক করবেন এখানে এসে, সেটিংসে এসে, যে পাওয়ার অ্যান্ড স্লিপ, কী বলে, পাওয়ার অ্যান্ড স্লিপে এসে এখানে এগুলো, এই যে 10 মিনিট 5 মিনিট দেওয়া থাকে, এটা নিচ থেকে এসে নেভার দিয়ে দেবেন, নিচ থেকে এসে নেভার দিয়ে দেবেন, তাহলে অল টাইম অন থাকবে, কোনো স্লিপ মোডেও যাবে না, আবার মনিটরের স্ক্রিনও অফ হয়ে যাবে না। এরপর পার্সোনালাইজেশনে গেলাম, এখান থেকে তো ডিসপ্লে চেঞ্জ করা যায় ব্রাউজ করে নিজের কম্পিউটার থেকে। এটা ব্যাকগ্রাউন্ড পিকচার, ওকে। এরপরে যে কালার আমি ব্লু কালার দিয়েছি, আপনারা অন্য কালারও দিতে পারেন। আর এই যে ট্রান্সপারেন্সি ইফেক্ট থাকলে, এই যে এখানে ট্রান্সপারেন্ট থাকে, আর এটা উঠাই দিলে আর ট্রান্সপারেন্সি থাকে না। ট্রান্সপারেন্সি ইফেক্ট থাকলে, আচ্ছা এখানে তাও তো ট্রান্সপারেন্সি লাগবে। আচ্ছা, ও এইটা ট্রান্সপারেন্ট হবে, এই যে এইগুলো দেখছেন এখন ব্ল্যাক আছে, এটা অন করে দিলে এটা ব্যাকগ্রাউন্ডের একটা ট্রান্সপারেন্ট একটা ভাব চলে আসছে। আচ্ছা থাক, এটাই ভালো লাগবে। আর এখানে এইটা হচ্ছে এই যে এইগুলোর কালার, এই যে যে জায়গায় রাখছি সেই জায়গায় যে একটা ব্লু কালার দেখা যাচ্ছে, এই যে এখানে ব্লু কালার দেখা যাচ্ছে, এইগুলোর কালার এসে এই জায়গা থেকে চেঞ্জ করতে হয়, এই যে এই জায়গা থেকে। এখানে যদি আমি রেড দিয়ে দিই, তাহলে দেখেন এখানে রেড, সব জায়গায় এই জায়গায় রেড হয়ে যাচ্ছে। তাই এটা আমি ব্লু রাখছি, এটা আমার কাছে ভালো মনে হচ্ছে। লক স্ক্রিনে চাইলে কোনো একটা পিকচার দিতে পারেন। এরপর আসছে থিম, ফন্ট, স্টার্ট। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের এই সার্চ আইকনটা অনেক বড় থাকতে পারে, এইগুলো ঠিক করবেন কিভাবে? এই যে টাস্ক ম্যানেজ, এই টাস্ক বারে যে এই জায়গা ফাঁকা জায়গায় নিচে, এখানে রাইট বাটন ক্লিক করে আপনারা যদি এই যে আমি যদি সার্চ বারটা আমি একটু দেখাই, এই যে এরকম বড় থাকে, তাই না? আপনারা যদি মনে করেন এটা আইকন আকারে রাখবেন, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে সার্চের এখানে আইকন, আবার চাইলে হিডেন করেও দিতে পারেন, হাইড করে দিতে পারেন, তো আমি আইকন আকারে রাখছি। এরপরে এই ডান সাইডে এই জায়গা হচ্ছে আবহাওয়া দেখায়, টেম্পারেচার কত চলছে এখন, ওইগুলো ঠিক করবেন কীভাবে? এখানে রাইট বাটন ক্লিক করে এখানে নিউজের এখানে এসে শো আইকন অনলি, শো টেক্সট। আচ্ছা, এই যে এখানে এটা দেখাচ্ছে, এই যে এরকম দেখাচ্ছে। এটা আমাদের প্রয়োজন পড়ে না সেরকম একটা 33°C তাপমাত্রা, হ্যাঁ এখানকার আবহাওয়া দেখাচ্ছে, তো এটা দেখলে দেখা যেতে পারে। আর এখানে মাঝে কার্য রাখলে এরকম নিউজ চলে আসে, এইগুলো একটা বিরক্তিকর ব্যাপার সবার। তো এটা এখান থেকে আপনি টার্ন অফ করে দেবেন, তাহলে এখানে আর থাকবে। হ্যাঁ, সেটাই। এরপর এই যে এখানে ক্লিক করে অনেক সফটওয়্যার এখানে রাখা যায়। আচ্ছা,
আর এটা হচ্ছে নোটিফিকেশন বার। আচ্ছা, এই টাস্ক বারে আপনারা যদি রাইট বাটন ক্লিক করেন, করার পরে এই যে টাস্ক ম্যানেজারে যান, তাহলে দেখতে পারবেন আপনার কম্পিউটারে কোন কোন সফটওয়্যার এখন রানিং রয়েছে। এই যে 5টা সফটওয়্যার, ক্যামতাসিয়া, গুগল ক্রোম, নোটপ্যাড, টাস্ক ম্যানেজার এবং ফাইল এক্সপ্লোরার, এই যে এখানে যেগুলো রানিং রয়েছে এবং এগুলো কেমন র্যাম ইউজ করছে সেটা দেখা যায়। এখানে সবচেয়ে বেশি র্যাম ইউজ করছে ক্রোম। গুগল ক্রোমের উপরে র্যাম আর কেউ খায় না। এই মেমোরি মানে র্যাম খাচ্ছে এইটাই। এরপর প্রসেসর 0.7% খাচ্ছে হচ্ছে ক্যামতাসিয়া, খুবই কমই খাচ্ছে। এবং এইখান থেকে পারফরমেন্সে যদি যায় তাহলে দেখতে পারবেন আপনার সিপিইউ, র্যাম, তারপরে এসএসডি কত পার্সেন্ট করে ইউজ হচ্ছে। এই যে আমার হচ্ছে চলছে তো ক্যামতাসিয়া ভিডিও রেকর্ড চলছে, এই জন্য এখানে জিপিইউ ইউজ হচ্ছে 5%, 7%, নাহলে 0 থাকে বেশিরভাগ সময়। তারপরে সিপিইউ 4% করে চলছে। র্যাম আমার 16 জিবি, তার ভিতরে 7 জিবি ইউজ হচ্ছে। যদি আমি এখন ইলাস্ট্রেটর, ফটোশপ ওপেন করি, কাজ করি, তাহলে দেখবেন মেমোরি উপরমুখ মানে প্রায় কাছাকাছি চলে গেছে। তারপরে অ্যাপ হিস্টোরি, স্টার্ট আপ, অফ্রো, এই ইউজার ডিটেল সার্ভিস, এগুলো এখান থেকে দেখা যায়। এরপর যদি আপনার কম্পিউটারের মাদারবোর্ডের মডেল বা ডিটেলস আরও ভালো করে জানতে চান, তাহলে আপনারা এই সার্চ বারে এসে লিখবেন SYS, মানে সিস্টেম ইনফরমেশন। এই যে সিস্টেম ইনফরমেশন, এখানে আসবেন। এখানে আপনাদের কম্পিউটারের সব ডিটেলস দেখতে পারবেন, যেমন প্রসেসর Ryzen 5 5600G। তারপরে মাদারবোর্ডের কথা যদি বলি, মাদারবোর্ড এই যে আসুসের টাপ গেমিং B450E ওয়াইফাই, আমার সে ইনবিল্ড ওয়াইফাই রয়েছে। ল্যাপটপ, ফোনে যেরকম ওয়াইফাই রয়েছে, আমার মাদারবোর্ডেও এরকম রয়েছে। কি খুঁজে পাওয়া যায় না? বুঝিনি। হ্যাঁ, আমার এটা ইনবিল্ড আছে, কিন্তু সব মাদারবোর্ডে তো থাকে না। এখানে একটাতেও নাই, এখানে যেগুলো কম্পিউটার আছে। তাহলে ও মাদারবোর্ডের মডেল, ও সেগুলো হচ্ছে মনে হয় ব্র্যান্ডের না, বা হচ্ছে চাইনিজগুলোতে দেখায় না, ওগুলো কোনো ব্র্যান্ড দেখায় না। আচ্ছা, এরপর এটা এখান থেকে যে র্যাম কতটুকু আছে এগুলোও দেখতে পারবেন। যাই হোক, এরপরে আর কি দেখানো যায় বেসিক বিষয়গুলো, এই আপাতত এই রাখছি। আচ্ছা, এখন আমরা ইলাস্ট্রেটর টুলস প্র্যাকটিস করব। ইলাস্ট্রেটরের টুলসের একদম শুরু থেকে আসবো, যেহেতু অনেক দিনের একটা গ্যাপ গিয়েছে। অনেক দিন বলতে কত দিনের গ্যাপ গিয়েছে? আমরা লাস্ট ইলাস্ট্রেটরে কাজ করছি মানে ক্লাসে 1 মাসের গ্যাপ চলে গেছে, তাই না? তো আমরা ইলাস্ট্রেটরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি এখন দেখাবো, আপনারা এটা দেখবেন। তারপর হচ্ছে দেখি কি করা যায়। এতক্ষণ লাগবে কেন ওপেন হতে? সিপিইউ প্রায় 50% ইউজ হয়ে গেছে এই সফটওয়্যার ওপেন করতে যে। আচ্ছা, আমি এখন ইলাস্ট্রেটরের ইন্টারফেসে আসি। এখন নিউ ফাইলের এখানে ক্লিক করে আমরা চাইলে একটা হচ্ছে আর্টবোর্ড নিতে পারি। আর্টবোর্ড নেওয়ার সময় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে
আমরা যদি লোগোর জন্য আর্টবোর্ড নিই, আমি মনে করি পিক্সেলে নিয়ে 1000x1000 নিলে এটা কাজ করে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। আর কালার মোড থাকবে RGB, আর রাস্টার রেট থাকবে 300 PPI। এই বিষয়গুলো খেয়াল রেখে ক্রিয়েট করে দিলে আপনার কাজ করার জন্য আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা হচ্ছে টুলস প্যানেল, এটা হচ্ছে বিভিন্ন প্যানেল, আর এটা টুলস, এখানে হচ্ছে কন্ট্রোল প্যানেল, আর এগুলো হচ্ছে মেনু বার, আর এইটা হচ্ছে এক একটা ট্যাব। আমরা মাল্টিপল ট্যাব নিয়ে এখানে কাজ করতে পারি। এখানে চাইলে আরও ট্যাব নিয়ে কাজ করতে পারি। ফাইল থেকে নিউ নিয়ে ক্রিয়েট, এই দেখেন এই একটা ট্যাব, এই একটা ট্যাব, এখানে লোগোর কাজ করলাম, এখানে বিজনেস কার্ডের কাজ করলাম, এভাবে মাল্টিপল কাজ করা যায়। হ্যাঁ, তো আমি একটা ট্যাব কেটে দিচ্ছি। আচ্ছা, কোনো কারণে আপনার যদি এখান থেকে বের হতে হয়, মানে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয়, আপনারা অনেকে কেটে দেন। এটা কখনো করা যাবে না, মিনিমাইজ করে তারপরে অন্য জায়গায় যাবেন, অথবা সরাসরি নিচ থেকে, এই যে ধরেন এখানে একটা কাজ করছেন, হঠাৎ করে ব্রাউজারে যাওয়া দরকার, তাহলে এই যে নিচে এখানে ক্লিক করবেন, তাহলে ব্রাউজারে, আবার এখানে ক্লিক করবেন, এআইতে আসবেন। আচ্ছা, এরপর যদি কারোর এই কন্ট্রোল প্যানেলটা হারিয়ে যায়, তাহলে উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করলে চলে আসবে। দেখেন হারিয়ে গেল, উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করলে তাহলে চলে আসলো, এই যে কন্ট্রোল প্যানেল চলে আসলো। এই যে এটা টিক চিহ্নটা দেখলে বোঝা যায়। এরপর বাম পাশে এটা হচ্ছে টুলস প্যানেল। এটা চাইলে এই যে আরও চিহ্নতে ক্লিক করে এক লাইনেও করা যায়, আবার চাইলে 2 লাইন করা যায়। আবার এখানে আমি অ্যাডভান্স মোডে আসি, আমি যদি চাই এখানে ক্লিক করে বেসিক করে দিই, তাহলে অল্প কিছু আইকন থাকবে। আবার এখানে ক্লিক করে এখানে, আচ্ছা এটা তো একরকম আসেই, এই জায়গায় ক্লিক করে অ্যাডভান্স করা যায়, আবার এখান থেকেও করা যায়। এখান থেকে টুলবার, এখান থেকে অ্যাডভান্স করলেই হয়ে যায়, এই যে অ্যাডভান্স করলে হয়ে যায়। আচ্ছা, তাহলে এইগুলো দেখালাম এই পাশটা। এবার ডান পাশের এই বিষয়গুলো, যেমন ক্যারেক্টার প্যানেল আমি সবার উপরে রাখার চেষ্টা করি। দেখেন এইগুলা কোনটা, এইটা হ্যাঁ, আমি ওইটাই দেখাচ্ছি, খেয়াল করেন। এখানে ধরেন এই ক্যারেক্টার প্যানেল চলে গেল, এখানে যে কোনো কিছু যদি হারিয়ে যায় কিংবা নতুন তা অ্যাড করার দরকার হয়, তাহলে আপনারা উইন্ডো থেকে খুঁজে বের করবেন। ক্যারেক্টার প্যানেল একটু ভিতরে, যেমন এই টাইপের ভিতরে এই যে ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা, আমার মনিটরটা বড়, তাই একবারে দেখা যাচ্ছে। আপনাদের এই ক্যারেক্টার প্যানেলটায় যেতে হলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে নিচের দিকে এসে টাইপে আসতে হবে, কারণ যাদের হচ্ছে 22 ইঞ্চি মনিটর তাকে হয়তো এই পর্যন্ত দেখায়। এই টাইপ পর্যন্ত আসতে হলে অ্যারো চিহ্নতে একটা করে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, এরপর টাইপে আসবেন, তারপরে ক্যারেক্টারে আসবেন। এবার এই দেখেন এই ক্যারেক্টারের এই প্যানেলটা, আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা বড় হয়, আবার এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে ছোট হয়। আবার এটাকে যদি আমি মুভ করতে চাই, তাহলে এই উপরের যে কালো অংশটুকু আছে না, এই কালো অংশটুকু মাউসের লেফট বাটন ক্লিক করে সরাতে পারি। করে দেখেন আমি কখন ছাড়ি একটু খেয়াল করবেন, এখানে রাখলে এটা আলাদা পার্টিশনে চলে আসে। তো এটা তো আমার দরকার নেই, আমি এক লাইনে রাখবো। তো এটা এইভাবে নিয়ে যেয়ে এখন ট্রান্সফরমারের নিচে আসবে, কিন্তু আমি তো এর উপরে চাই, তাহলে এখান থেকে ড্র্যাগ করে এই যে এখন ছেড়ে দেবো, তাহলে এটা উপরে চলে গেল। যখন আমাদের ক্যারেক্টার প্যানেল দরকার, এখানে ক্লিক করবে, এটা ওপেন হয়ে যাবে। এভাবে কাজ করতে হবে। আচ্ছা, এবার আশা করি বুঝাতে পেরেছি যে এরকম ক্যারেক্টার প্যানেল কিভাবে আনবেন। আবার এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টি, আপনি যদি কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করেন, ক্যারেক্টার প্যানেল চলে আসবে। ব্যাস, আমি যে বিষয়টা দেখালাম এটা আপনাদের প্র্যাকটিসের দরকার আছে। আপনারা সবাই এটা প্র্যাকটিস করেন, আমি দেখবো সবাই পারছেন কিনা। আমি এতক্ষণে যা দেখালাম হয়েছে না সবার? কার সমস্যা হলে আমাকে বলেন। সব ক্লিয়ার তো? যাক, সবার এক মাস পরেও সবই মনে আছে না? আচ্ছা, এবার দেখেন আমরা একটা ডিজাইন করি, ওইটার মনে করেন লোগো হিসেবেই ধরি, ওই লোগোটার সকল সোর্স ফাইল
আমরা রেডি করে দেখব। এতে করে যদি আপনি কখনো কোনো বায়ারের কাজ করেন, ক্লায়েন্টের কাজ করেন, এই যে এখন সম্ভাবনা আছে freelancer.com-এ যদি আপনি উইন হন, এখন তখন যেন আমার আর প্রয়োজন না হয় যে ভাই এর সোর্স ফাইলটা রেডি করে দেন, আপনি যেন নিজেই পারেন, ওইটার প্র্যাকটিস এখন করে ফেলবেন। দেখেন আমি প্রথমত একটা লোগো হিসেবে বলতে একটা স্টারই বানায়, বেশি ঝামেলা না করে। ধরেন এইটাই লোগো, এর সকল সোর্স ফাইল রেডি করতে হবে। সোর্স ফাইল বলতে AI, EPS, SVG, JPG, PNG আর PDF, এগুলো হচ্ছে সোর্স ফাইল। আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। এভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফাইলগুলো ক্লায়েন্টকে পাঠাতে হবে। এমনকি ওই লোগোতে ব্যবহৃত ফন্টটাও পাঠাতে হবে, ফন্ট। এটা অল ক্যাপস করে দিলাম, বড় হাতের করে ফেললাম। না, অল ক্যাপস না দিয়ে এখান থেকে টাইপ থেকে কেস, এখান থেকে টাইটেল কেস করে দিলাম। এইটা ধরেন আমাকে লোগো। অয়ন ভাই, হানিফ ভাই, এইদিকে একটু খেয়াল করেন, ওইটা একটু পরে দেখেন। জেমিনি নিচ্ছে, এটা 1 মিনিট পরে নেন, এটা আগে দেখেন। আমি সোর্স ফাইলটা রেডি করি, এটা একটু করে দেখাবেন আপনার। এখানে ধরেন এটা লোগো এবং এটা লোগোর ফন্ট আছে, কিন্তু আপনি ফন্ট যেটা ব্যবহার করেছেন হতে পারে এটা ক্রিয়েট আউটলাইন করা থাকতে পারে। এই জন্য এই ফন্টের একটা কপি নিয়ে রাখবেন। এই ফন্টের একটা কপি নিয়ে এই আর্টবোর্ডে এনে রাখবেন, যাতে করে সেভ করার সময় ক্লায়েন্টকে ওই ফন্টটা দেওয়া যায়। ক্লায়েন্ট কিন্তু ওই ফন্ট অনেক সময় চাবে যে আমার লোগোতে যে ফন্ট ব্যবহার করেছে ওই ফন্টটা দেওয়া না। তো এটা আপনি কিভাবে দেবেন? ধরেন এটার উপরে আপনি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলেন। এই ক্রিয়েট আউটলাইন করার আগে আপনাকে এর একটা এরকম কপি রেখে দিতে হবে, যেটা কিনা এডিটেবল। এই যে এটা এরকম করলে সিলেক্ট করে চেঞ্জ করা যাবে, এরকম এডিটেবল থাকতে হবে। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করলে ওটা শেপ হয়ে যায়। তো এই ক্রিয়েট আউটলাইন করার আগে আপনাকে একটা রেখে দিতে হবে। এরকম না থাকলে কিন্তু এটার সোর্স ফাইল বের হবে না। আপনি যদি এরকম রেখে দেন তাহলে এটা সোর্স ফাইল বের হবে না, এরকম একটা রেখে দিতে হবে। তো এবার দেখেন আমি কি করেছি, লোগোর ফন্ট রয়েছে কিন্তু এটা ক্রিয়েট আউটলাইন, আর এটা হচ্ছে আলাদাভাবে আছে। এবার এটাকে আপনাকে আগে সেভ করতে হবে। Ctrl+S দিয়ে আমি সেভ করছি। কোথায় সেভ করব? ডেস্কটপে। আমরা কাজগুলো যা আছে সব ডেস্কটপে আগে সিলেক্ট করে নেব, তারপরে এটা অন্য জায়গায় পরবর্তীতে কাট করে অন্য জায়গায় রেখে দেবো। তো আমি এখন ডেস্কটপে এটা সেভ করছি লোগো সোর্স ফাইল নামে। লোগো SOURC সোর্স ফাইল দিয়ে সেভ। এরপর ওকে, Ctrl+S দিয়ে সেভ করলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেভ হয়। তো এটা আমি সেভ করলাম। করার পরে সেভ করার পরে এই অপশনে যাবেন, সেটা হচ্ছে প্যাকেজ। এটা কি আগে দেখাইছে আপনাদের? হ্যাঁ, প্যাকেজে দিয়ে এবার যদি আপনি সেভ দেন তাহলে এটা কেটে দেবেন। কেটে দিলে দেখবেন এটাও মিনিমাইজ করছি। এই দেখেন এটা লোগোর সোর্স ফাইল, যেটা আমি এই যে সেভ করেছি, এটা আমরা এখন ডিলিট করে দেবো। এটা কেটে দিয়ে এটা ডিলিট করে দেবো, কারণ এই ফোল্ডারের ভিতরে একটা তৈরি হয়েছে AI ফাইল। দেখবেন এই যে ডাবল ক্লিক করলাম, এটা তো আপনার দেখা দরকার। আচ্ছা যান ঘুরে আসেন। আচ্ছা খেয়াল করেন, এই দেখেন ফন্টের ফোল্ডারের ভিতরে এই ফন্টটা রয়েছে। তো
এইটা আমাদের ক্লায়েন্টদের পাঠাতে হবে। এখন দেখেন এই এআই ফাইলটা ওপেন করবেন, এইটা এইবার আমার এটার দরকার নেই, রাখলে রাখতে পারেন, এটা সমস্যা না। তো এখন দেখেন এটার প্রথমে আমি কিছু সোর্স ফাইল সেভ করব। এআই ফাইলটাও সোর্স ফাইল, এরপরে হয় ইপিএস ফাইলটা সোর্স ফাইল। এটা কন্ট্রোল শিফট এস দিলে হয়, কন্ট্রোল অল্টার এস দিলে সেভে কপি, অথবা ম্যানুয়ালভাবেও করতে পারেন, ফাইল থেকে সেভে কপি। এবার আমি এখানে ফাইল ফরম্যাট চেঞ্জ করবো, অলরেডি তো এআই ফাইল সেভ আছে, এবার পিডিএফ সেভ করছি, নাম দিতে হবে জাস্ট এটা কেটে দিয়ে পিডিএফ। এবার ইলাস্ট্রেটর ডিফল্টই থাক, এরপর সেভ। আবার কন্ট্রোল অল্টার এস বা ম্যানুয়ালভাবে সেভে কপিতে যাবেন। তারপরে এখানে থেকে পিডিএফের পরে ইপিএস, ইউজ আর্টবোর্ডে ক্লিক চেকমার্ক দিয়ে দেবেন, এখানে লিখবেন ইপিএস। এই লোগো সোর্স ফাইল, লোগো ইপিএস ফাইলও বলা যেতে পারে, আমি লোগো ইপিএস লিখছি। এই যে এটা কিন্তু দুইটা সেভ হয়। এবার আমি বাম পাশ থেকে যে এটা থেকে এখানে আসলাম, এখানে দেখেন ইপিএস ফাইল দুইটা সেভ হয়েছে, আমি একটা ডিলিট করে দিচ্ছি, একটা থাকলে হবে না। আমি লার্জ আইকন করে বোঝাচ্ছি যে অলরেডি এআই ফাইল তো ছিলই, এটা ওপেন করে সব ফাইলে আমি সেভ করছি। এবার ইপিএস সেভ করলাম, পিডিএফও হয়ে গিয়েছে সেভ করা। এবার কি সেভ করা যায় দেখেন, ফাইল থেকে সেভে কপি অথবা কন্ট্রোল অল্টার এস, এখান থেকে ইপিএস হয়েছে, পিডিএফ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফও প্রিন্ট করা যায়, জেপিজিও প্রিন্ট করা যায়, পিএনজিও প্রিন্ট করা যায়। এরপরে আসছে এসভিজি। এসভিজিটা দরকার হয় ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এই যে এসভিজিটাও কিন্তু একটা ভেক্টর ফাইল। এসভিজিতে চেকমার্ক দিলাম, দেওয়ার পরে এখানে লিখে দিচ্ছি লোগো সোর্স ফাইল লিখে এভাবেই সেভ করা যেতে পারে। ওকে দিলাম, এটা সেভ হলো। এই যে এখান থেকে এখানে গেলে এই যে এসভিজি ফাইলের এইটা দেখাচ্ছে। এরপরে ইলাস্ট্রেটরে গেলাম, আমাদের এখানে সেভে কপির অপশনগুলো সবই সেভ করা হয়ে গেল। সেভে কপিতে এই যে ফাইল টাইপ থেকে এসভিজি একটা করলে হবে, এই যে নর্মাল এসভিজি, এটা কম্প্রেস মানে যে বেশি ছোটো সাইজ করে ওটা দরকার নেই, এসভিজিতে সেভ করলাম। ইলাস্ট্রেটর টেমপ্লেট দরকার নেই, তারপরে ইপিএস, পিডিএফ, ইলাস্ট্রেটর এইগুলো সেভ করলেই হবে। এরপরে আসছে কি যে ওয়ালাইকুম আসসালাম, এই পাশেরটাই বসেন, এই কর্নারে না, আচ্ছা দেখেন এখন এই যে এটা আমরা তাহলে কি ফরম্যাটে সেভ করলাম, সোর্স ফাইল হিসেবে এআই, ইপিএস। আচ্ছা আমি আরেকবার দেখাই, এখান থেকে সেভে কপি থেকে আপনারা এই ফরম্যাটগুলো সেভ করবেন, পিডিএফ, ইপিএস আর এসভিজি। এখানে বাদ যাবে এসভিজি কম্প্রেস আর হচ্ছে ইলাস্ট্রেটর টেমপ্লেট, এই দুইটা সেভ করার দরকার নেই। আচ্ছা এটা হয়ে গেল। এইবার আসবেন ফাইল থেকে এক্সপোর্টে, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। এটা এক্সপোর্ট ফর স্ক্রিনে অনেকগুলো আর্টবোর্ড থাকলে ওটা সেভ করতে সুবিধা হয় অনেক ফরম্যাট একবারে। তারপরে সেভ ফর ওয়েবে সেভ করবেন যখন হচ্ছে ফাইলের সাইজ ছোটো করার প্রয়োজন পড়বে তখন। আর যদি প্রিন্ট রেডি ফাইল বা ক্লায়েন্টের জন্য রেডি করেন তাহলে এক্সপোর্ট অ্যাজে যাবে মাঝখানেরটা। এবার দেখেন এটা সেভ হচ্ছে কোথায়, আপনারা কিভাবে বুঝবেন দেখেন, এই যে দিস পিসির ভিতর ডেস্কটপের ভিতরে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে সেভ হচ্ছে, সেটা হচ্ছে লোগো সোর্স ফাইল নামে ফোল্ডারে, এখান থেকে দেখা যায় এটা। হ্যাঁ, এরপর দেখেন এখান থেকে ফাইল ফরম্যাট চেঞ্জ করতে হয়, এই যে সেভ অ্যাজ টাইপ এখান থেকে। তো এখান থেকে সেভ করবেন প্রথমত জেপিইজি, পিএনজি, ফটোশপ। এসভিজি তো অলরেডি আমাদের সেভ করা হয়ে গিয়েছে, সেভ করা ফটোশপ, পিএনজি আর জেপিজি এইগুলো সেভ করবেন। তো আমি এগুলো একটু করে দেখাই। জেপিইজি, এখানে ইউজ আর্টবোর্ডের চেক মার্ক দেবেন, তা নাহলে আর্টবোর্ডের বাইরেরটা সেভ হয়ে যেতে পারে। এরপরে লোগো সোর্স ফাইলের এখানে এটা কেটে দিয়ে আপনি যেটা লিখতে পারেন যে লোগো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, WHITE, হোয়াইট, BACK GROUND, লোগো হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা দিয়ে এই যে এখানে RGB কোয়ালিটি 10% মানে ম্যাক্সিমাম 300 PPI রেজুলেশন দিয়ে ওকে দিবেন।
এরপরে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে অলরেডি জেপিজি হয়ে গেল, এখানে অনেকগুলো ফরম্যাট আছে। এরপরে আসবেন জেপিজি পরে পিএনজি হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করব। তো এখানে লিখেও দেবে যে পিএনজি ফরম্যাট ফাইল টাইপ সেট করা হয়ে গেল। এবার এখানে নামটা দিব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, TRANS ট্রান্সপারেন্ট, BACK CROUND, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে এক্সপোর্ট দিব। এখানে আপনাদের খেয়াল রাখবেন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডও দেওয়া যায়, পিএনজিতে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডও দেওয়া যায়, তো আপনারা এটা ট্রান্সপারেন্ট দিয়ে দিবেন। দিয়ে এখানে 300 PPI আছে, আমি ওকে দিব। আচ্ছা, এখানে অপারেশন কান্ট কমপ্লিট বিকজ অ্যান আননোন এরর, আমার এই সফটওয়্যারে একটু ঝামেলা হয়েছে, আমাকে আনইনস্টল করে ইনস্টল দিতে হবে। যাই হোক, এটা আপনারা করবেন, এটা পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। ফটোশপের ফাইল ফটোশপে ওপেন হবে না। আচ্ছা, এরপর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখাতে পারেনি, আমার সফটওয়্যারটা আবার আনইনস্টল করে ইনস্টল করতে হবে। এরপর দেখেন জেপিজি, পিএনজি, এরপরে ফটোশপ, এই তিনটে ফরম্যাট এখান থেকে সেভ করবেন। ফাইল থেকে এক্সপোর্টে এসে তিনটে জেপিজি, পিএনজি আর ফটোশপ ফাইল, এই যে ইউজার বোর্ডে চেক মার্ক দিয়ে এখানে লিখে দিতে পারেন ফটোশপ ফাইল। ফটোশপ লিখে আমি হ্যাঁ গিফট ফাইল, ওটা সেভ করার প্রয়োজন মনে হয় না, পরে কখনো ক্লায়েন্টরা কখনো চায় না। তারপরে ওটা যদি সেভ করতে চান তাহলে ফাইল থেকে এক্সপোর্ট ফর ওয়েবে যাবে। ওয়েব লেগেছিতে এই যে জেপিজি, এখানে এই যে জিপ ফাইল, জিপ তো না, হ্যাঁ GIF, ঠিক আছে। এইগুলো এক একটা ফাইল ফরম্যাট। এই গিফট ফাইল মনে করেন আপনি যদি কোনো একটা ইলাস্ট্রেটরে তো করা যায়, একটু এগুলো খুব কমই করে, কিছু একটা নড়ে চড়ে যাচ্ছে, এটা তৈরি করা যায়। হ্যাঁ, ওইগুলো হচ্ছে জিপ ফাইলে সেভ করলে ওটা ভিডিও আকারের মতো লাগে, ঠিক আছে। আমি এটা আর দেখাচ্ছি না, এখান থেকে ট্রান্সপারেন্ট ফাইলে সেভ করি তো। এবার হয়েছে, ওই এক্সপোর্ট থেকে হচ্ছিল না। যাই হোক, এই দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ হয়েছে। আমি চলে এসেছি, শ্বাসকষ্ট হচ্ছে অনেক, তাই না? যে সমস্যা হচ্ছে বুঝতে পারছি না আমি, বেশি শ্বাসকষ্ট হলে আমার সেন্সলেস হয়ে যাবে। তাই না? আস্তে 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 সাবধানে। আচ্ছা, খেয়াল করেন এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আমি হচ্ছে লোগোটা সেভ করেছি, এটার ব্যাকগ্রাউন্ড নেই, উইদাউট ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে আমাদের সকল ফাইল রেডি, সেভ করা শেষ। এবার এটা আমি কেটে দিতে পারি। এই যে আমাদের সকল ফাইল রেডি হয়ে গিয়েছে, এই যে এখানে মাত্র 5 MBর ভিতরে। এইবার এই ফাইলটা তো একবারে ক্লায়েন্টকে সেন্ড করা একটু ঝামেলা হয়ে যায়। এবার এটা চাইলে আপনি রাইট বাটন ক্লিক করে জিপ করে নিতে পারেন। দেখেন কিভাবে সেটা করতে হয়, খেয়াল করেন সবাই, জিপ কিভাবে করতে হয়। এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে অ্যাড টু আরশিপ, এটাতে ক্লিক করবেন। এখানে রার আছে, RAR 4, এখানে জিপটা সিলেক্ট করে দেবেন, জিপ দিয়ে ওকে দেবেন। এবার দেখেন এটা 5 MB ছিল না, 5.55, আর এখানে হয়ে যাবে আরও কম, 1 MB হয়ে যাবে। দেখছেন, এটা ফাইল ফরম্যাট। আবার এটা যদি আমি এক্সট্র্যাক্ট করে আবার 5 MB হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি এই জিপ ফাইলটা ক্লায়েন্টকে পাঠাবেন, বলবেন যে এখানে সকল সোর্স ফাইল আছে, তুমি ডাউনলোড করে চেক করে নাও, এইভাবে পাঠাতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা এগুলো করে দেখান, সকল সোর্স ফাইল রেডি করে দেখান। আচ্ছা, তো এখানে আমরা আজকে দেখলাম কম্পিউটারের বেসিক ইলাস্ট্রেটর টুলস প্র্যাকটিসও হয়ে গেল,
টুলস প্র্যাকটিস হওয়ার দরকার আছে। এই যে এখানে এটা হয়নি। টুলস প্র্যাকটিস বলতে এই যে এগুলো প্রত্যেকটার কাজ আমরা সামনের ক্লাসে একটা ক্লাসেই এগুলো সব কিছুর কাজ আমরা দেখতে পাবো। এখানে প্যানেল টুলস কোনটার কি কাজ ছিল অনেকের ভুলে যাওয়াটাই স্বাভাবিক, ওইটা আমরা একটা ক্লাসে এগুলো সব কভার করে ফেলবো, করে আমরা আস্তে আস্তে ব্র্যান্ড আইডেন্টিটির দিকে এগোবো। যেহেতু আমাদের হাতে এখনো প্রায় 3 মাসই রয়েছে। আমরা শুরু করেছি কয় তারিখে? 5 তারিখে না, আজকে হচ্ছে 19 তারিখ, তার মানে ওই 4-5টা ক্লাস হয়েছে আমাদের। হ্যাঁ হ্যাঁ সবই দেখাবো। তো সবই চলে আসে, হ্যাঁ। তো আমরা ওইগুলো সবই দেখবো এক এক করে, কিন্তু তার আগে যে ভিতটা আগে ঠিক করে নিতে হবে। ইলাস্ট্রেটর টুলস প্যানেল এগুলোর কাজ আমি একটা কি 2টা ক্লাসে কভার করে তারপরে এক এক করে আমরা ব্র্যান্ড আইডেন্টিটির দিকে এগোবো। কারণ এই ইলাস্ট্রেটরে অনেকের দুর্বলতা রয়েছে, এটা আমরা ক্লিয়ার করে ফেলবো। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখছি। বেশি প্যারাদায়ক ক্লাস করবো না, কারণ এই যারা রয়েছে এদেরও যদি এই 2 ঘন্টা, মানে ক্লাস আসলে 2 ঘন্টা করা অনেক কষ্টকর হয়ে যায় সবার জন্য। তো চেষ্টা করব ক্লাস 1.5 ঘন্টার ভিতরে শেষ করার, 1-1.5 ঘন্টার ভিতরে। এবং অবশ্যই বাসার কাজ থাকে আপনাদের, বাসার কাজটা ঠিকঠাক করবেন যাতে বেশি আমরা মানে প্রেশারের ভিতরে কাজ না করি, স্বাচ্ছন্দ্যের সাথে আরামের সাথে যেন আনন্দের সাথে কাজগুলো করতে পারি সেই চেষ্টা করব। ওকে, আজকের মতো এই পর্যন্তই রাখছি।